বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা শেষ হয়েছে প্রায় ঘন্টাখানেক আগে, কিন্তু আমি এখনো বাংলাদেশের পরাজয়টা, স্পেশালি বাংলাদেশের ব্যাটিংটা প্রসেস করতে পারছি না। পরাজয়টা বলা ঠিক না, কেননা ইন্টারন্যাশনাল ক্রিকেট জয় পরাজয় থাকবেই। দুইটা দল লড়াই করলে সেই ক্ষেত্রে সবসময় বিজয়ী পক্ষে থাকা তো সম্ভব না, বাংলাদেশের মতো দলের পক্ষে আরো সম্ভব না। কিন্তু যেই ব্যাটিংটা আমরা করেছি, বাংলাদেশ এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যেই ব্যাটিংটা করেছে, প্রথম ম্যাচেও তাই, তারপরেও ওইটাকে আমি এক্সকিউজ করলাম, কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যে ব্যাটিং করেছে এইরকম জঘন্য, বিশ্রী, ফালতু, যাচ্ছে তাই যা তা ব্যাটিং ফর দ্য লং টাইম আসলে দেখা যায়নি। বাংলাদেশ ছাড়া অন্য কোনো ইন্টারন্যাশনাল দলের পক্ষে একটা ওয়ানডে ম্যাচে এরকম ব্যাটিং করা সম্ভব কিনা, এই প্রশ্নটা আপনি আসলে তুলতে পারেন, জোরে সোরেই তুলতে পারেন। আপনার কাছে এখন মনে হতে পারে সিরিজ শুরুর আগে যেটা মনে হয়েছিল যে 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করবে কি করবে না, এটা নিয়ে আমরা নানান আলোচনা করেছি, আপনারাও আলোচনা করেছেন। কিন্তু এই দুইটা ওয়ানডে ম্যাচ দেখার পরে বরং আলোচনাটা করা উচিত, সরাসরি কোয়ালিফাই করাটা বাদ দেন, 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কি বাংলাদেশ খেলতে পারবে? আদৌ কি বাংলাদেশ খেলতে পারবে? আদৌ কি সেই ওয়ার্ল্ড কাপে খেলাটা বাংলাদেশ ডিজার্ভ করে? যেই দল সর্বশেষ 4টা ওয়ানডে সিরিজ হেরেছে, যেই দল সর্বশেষ 11টা ওয়ানডে ম্যাচের মধ্যে 10টাতেই হেরেছে, সেই দলটা 2027 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই কিভাবে করে? সরাসরি না করলেও ওই যে আরেকটা বাছাই পড়বে, যেইখানে আমাদের প্রবাবলি নামিবিয়ার মুখোমুখি হতে হবে, নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে, নেপালের মুখোমুখি হতে হবে, উগান্ডার মুখোমুখি হতে হবে, ইউএসএর মুখোমুখি হতে হবে, ইউনাইটেড আরব আমিরাতের মুখোমুখি হতে হবে। সম্ভবত এই দলগুলোর সঙ্গে পারার মতো অবস্থাতেও কি আমাদের এই বাংলাদেশ দল আছে? বাংলাদেশ দলের ব্যাটিংটা আছে? বলেন তো দেখি। হ্যাঁ, প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একটা জায়গায় ব্যাটিং এ সিগনিফিকেন্ট উন্নতি হয়েছে, যেটাকে যদি নোটিস না করা হয় তাহলে এটা অন্যায় করা হবে। উন্নতি কোথায় জানেন? প্রথম ম্যাচে আমরা 50 ওভারের ইনিংসে 28.1 ওভার ডট বল দিয়েছি, আর দ্বিতীয় ম্যাচে আমাদের টোটাল ইনিংসটাই 28.3 ওভারের। প্রথম ম্যাচে আমরা 169টা ডট বল দিয়েছি, আর এই ম্যাচে আমাদের টোটাল ইনিংসই 171 বলের। 171 বলের আমরা এই জায়গাটাতে 30 ওভার ব্যাটিংও করতে পারিনি। এখন যদি ওই যে ডট বল আমরা কম খেলেছি, কারণ আসলে ওই ডট বল সংখ্যার সমপরিমাণ আমাদের ইনিংসটাই ছিল, এর বাইরে আপনি আসলে কোথায় সান্ত্বনা খুঁজে নেবেন? আর এই সান্ত্বনা খুঁজে নেওয়াটাও তো একরকম হাস্যকর বিষয়। এই জায়গাটাতে তো কষ্ট থেকে, দুঃখ থেকে বলছে, আমাদের এইরকম ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশের ওয়ানডে দলটা কি থেকে কি হয়ে গেল? 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে আগে যেই দলটা ওয়ার্ল্ড কাপের ইভেন কন্টেন্ডার ছিল, যেই দলটা 2023 বিশ্বকাপের আগে 23 বিশ্বকাপ বাছাই পর্বে 3 নম্বরে থেকে শেষ করেছিল, সেই দলটার বিশ্বকাপের পরের যে পতন, এইটা বিস্ময়কর। আমাদের এই ওয়ানডে সাইডের পতনটা আসলে সত্যিকার অর্থেই বিস্ময়কর। ওই হাস্যকর কথা বলতে আমি আগেই মানা করে দিয়েছি, সিরিজের শুরুতেই মানা করে দিয়েছি যে 3 ফরম্যাটের মধ্যে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাট সবচেয়ে ভালো খেলে। এটা এখন মিথ, এটা এখন রূপকথার গল্পের বইয়ে আছে। বাস্তবে এটার সঙ্গে কোন রকম কি কোনো মিল নেই। বাস্তবে আমরা টি20 টেস্ট ওগুলো আমরা ভালো খেলি না, কিন্তু মন্দের ভালো খেলি। ওয়ানডেটা আমরা সবচেয়ে খারাপ খেলি, সবচেয়ে জঘন্য খেলি, এবং এই জায়গাটাতে আমাদের ব্যাটসম্যানদের দায়টা সবচেয়ে বেশি। বেশিরভাগ ম্যাচে তাদের কারণে আমরা হেরে যাচ্ছি। এই ম্যাচটাতে আমার এই বিষয়টা কখনোই কাটবে না যে ক্যাপ্টেন যেখানে বলেন যে 240-250 পর্যন্ত তারা করা সম্ভব, সেইখানটাতে তার দল এর চেয়েও 60 রান কমে প্রতিপক্ষকে আটকে রাখে, 190 রানে আটকে রাখে, তারপরেও আমরা 80+ রানে, 81 রানে আমরা ম্যাচটা হেরে যাই। এর চেয়ে বিস্ময়কর আর কি হতে পারে আমাকে বলেন? এবং সেই জায়গাটাতে আমাদের ব্যাটসম্যানরা কেউ না, এটা দায় এড়াতে পারবেন না, আমাদের টিম ম্যানেজমেন্টও পারবেন না। প্রথম ম্যাচটাতেও আমরা হেরেছি মূলত ব্যাটিং ব্যর্থতায়, যেখানে আমাদের ক্যাপ্টেন মিরাজ বলেছিলেন যে 280 রানের উইকেট, ম্যাচ শেষেও বলেছেন 260 রান করলে লড়াই হতো, সেইখানে ব্যাটসম্যানরা করেছেন 221 রান। সেকেন্ড ম্যাচে আমরা সেইখানটাতে ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আনিনি, আমাদের ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তন আনিনি। এক্স্যাক্টলি যেই 7 ব্যাটসম্যান নিয়ে আমরা প্রথম ম্যাচে এক্স্যাক্টলি যেই ব্যাটিং অর্ডারে আমরা খেলেছি, সেকেন্ড ম্যাচটা তো আমরা তাই করেছি। তাহলে টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে বলতে পারেন যে আমরা আমাদের টিমকে, আমাদের ব্যাটসম্যানদেরকে আমরা ব্যাক করেছি, কিন্তু ব্যাক করার মূল্য এইটা, এইভাবে ব্যাটসম্যানরা তার প্রতিদান দিয়েছেন। দেখেন তানজিদ হাসান তামিম তিনি
টানা 4টা বল পেলেন ফুল লেন্থে, সেইখানটাতে আজমতুল্লাহ ওমর জায়ের একটা শর্ট লেন্থে বল পেয়ে সেটা পুল করতে গেলেন এবং ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। সিরিজের প্রথম ম্যাচে 10 রান করার পর এই ম্যাচে তিনি রানের খাতা খোলার আগেই আউট। নাজমুল হোসেন শান্ত প্রথম ম্যাচে 2 রান করেছিলেন, এই ম্যাচে করলেন 7 রান, 2 ম্যাচ মিলিয়েও তার 10 রান হলো না। এবং এই ম্যাচে যে তিনি আউট হয়েছেন সেইখানটাতে নিজেকে ছাড়া কাউকে কি তিনি দোষ দিতে পারবেন, কাউকে তিনি দায় দিতে পারবেন? ওই সময় 2টা রান কেন প্রয়োজন ছিল? ওই সময় ওই দ্বিতীয় রানটা কমপ্লিট যদি শান্ত করতে পারতেন তাহলে কি শান্তর 50 হতো না সেঞ্চুরি হতো? তাহলে কি বাংলাদেশের ওইটা জয় সূচক রান ছিল? ইনিংসের লাস্ট বল ছিল, যেই লাস্ট বলটাতে আমাদের 2 রান নিতে হয়। তাহলে কেন এই অকারণ অহেতুক রান আউট শান্ত হয়ে গেলেন? সাইফ হাসান বলতে পারেন যে না, আমি তো 2টা ম্যাচে ভালো স্টার্ট পেয়েছি। ভালো স্টার্ট পাওয়াটাই কি একটা ইন্টারন্যাশনাল টিমে খেলার মানদণ্ড? একটা ক্রিকেটার যখন স্টার্ট পাবেন সেইটাকে কন্টিনিউ করতে না পারা, গুড স্টার্টকে বড় ইনিংসে কনভার্ট করতে না পারা, টু সাম এক্সটেন্ট শুরুতে আউট হয়ে যাওয়ার চেয়ে বড় ক্রিকেটীয় ক্রাইম। এবং এক্স্যাক্টলি সেই জিনিস সাইফ হাসান করলেন। এই ম্যাচটা তো করেছেন, প্রথম ম্যাচে তিনি 26 রান করেছেন, এই ম্যাচেও 23 বলে 22 রান করে ফেলেছিলেন। আজমতুল্লাহ ওমর জাইকে পরপর 2 বলে 4 মারলেন, ছক্কা মারলেন। তাকে এত সেট লাগছিল, মনে হচ্ছিল যে 190 রানের টার্গেট তারা করে আমরা তো আসলে জিতবই। আমাদের এক প্রান্তে এরকম ইনফর্ম সাইফ হাসান থাকলে তাহলে তো কাজটা অনেক সহজ হয়ে যায়। এরপর তিনি কি করলেন? ওমর জাইকে 2টা বলে 4 ছক্কা মারার পরে আপার কাট করার চেষ্টাতে তিনি থার্ড ম্যান বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। তিনি কি বীরেন্দর সেহবাগ? ওই সময়টাতে ওই রকম ভাবে তার আপার কাটটা কি কারণে করতে হবে? ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বোলিং এ আজকে ফ্যান্টাস্টিক এফোর্ট দিয়েছিলেন, তার পুরো দলে দিয়েছে এবং সেইখানটাতে তিনি সামনে থেকে লিড করেছেন, 3টা উইকেট পেয়েছেন। কিন্তু এই ম্যাচে এসে যেইখানে তিনি আজমতুল্লাহ ওমর জায়ের ভেতরে ঢোকা একটা বলের এলবিডব্লিউ হয়ে গেলেন 7 বলে 4 রান করে। 50 রানে বাংলাদেশ যে 4 উইকেট হারিয়েছে, নোয়িং বাংলাদেশ, আমাদের ক্রিকেট টিমের অবস্থা জেনে, আমাদের ক্রিকেট টিমের ব্যাটিং এর অবস্থা জেনে আমরা তো ভাই ম্যাচ ওইখানটাতেই হেরে গিয়েছি। এবং আমি আমার টার্নিং পয়েন্টের কথাটা তো বলেছি অন্য একটা ভিডিওতে, সেটাই ছিল টার্নিং পয়েন্ট। এখান থেকে কি ম্যাচ জেতা সম্ভব না? আরে বাবারে, একটা টিম যখন 191 টার্গেট, সেই টিমটার 50 রানে 4 উইকেট পড়ে যাওয়াটা একটা সেটব্যাক, কিন্তু এখান থেকে কামব্যাক করা সম্ভব, খুবই সম্ভব। এখনকার ওয়ার্ল্ড ক্রিকেট এটা হরহামেশাই হচ্ছে, এখনকার না রে ভাই, এইটা 90s এর ক্রিকেটও হতো। 90sও আপনি এরকম বহু ওয়ানডে ম্যাচ পাবেন যেখানে 200-র নিচে রান তাড়া করতে নেমে 50 রানে 4 উইকেট হারিয়ে ফেলার পরও দল সহজেই ম্যাচ জিতেছে। কিন্তু বাংলাদেশ তো আর সেই দলগুলো না, বাংলাদেশ সেটা পারে না বলেই তাওহিদ হৃদয়, যিনি গত 3টা ওয়ানডে ম্যাচে 50 করেছেন, সুন্দর তিনি টাচে রয়েছেন, এই ম্যাচেও 24 রান করে ফেলেছিলেন। রশিদ খানকে আপনার স্লক সুইপ করার প্রয়োজনটা কি? রশিদ বাংলাদেশকে কিরকম ভোগাচ্ছেন, ওয়ার্ল্ড ক্রিকেটের সব দলকেই ভোগাচ্ছেন, কিন্তু এই যে গত এতগুলো দিন ধরে আমরা সেই এশিয়া কাপ থেকে শুরু করে T20 সিরিজ, তারপরে এই যে আমাদের ওয়ানডে সিরিজ, রশিদ খান কিভাবে আমাদের ভোগাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ওই সময় আস্কিং রেট কত ছিল? 15 ওভার প্রতি 15 রান করে নিতে হতো। তাহলে কি কারণে ওই সময় তাওহিদ হৃদয় স্লক সুইপ করতে যাবেন? যা হওয়ার সেটাই হয়েছে, বোল্ড হয়ে গেছেন তিনি। 79 রানে বাংলাদেশের 5 উইকেট চলে গিয়েছে। বাংলাদেশ সত্যিকার অর্থে ম্যাচে নেই। আপনি অন্যান্য টিমের ক্ষেত্রে, আমি আবারও রিপিট করে, অন্যান্য টিমের ক্ষেত্রে এই অবস্থা থেকে ম্যাচ তারা জিতিয়ে আনতেই পারে এবং সেইটা আমরা অনেকবারই দেখতে পাই, পার্সেন্টেজ অনেক হাই। বাংলাদেশের ক্ষেত্রে পার্সেন্টেজ ইজ ভেরি লো। আর এরপরে আমরা যেটা করেছি সেটা আরেকটা ন্যাক্কারজনক ব্যাপার। দলের স্কোর 99, সেই দলের স্কোর 100 হওয়ার আগে ওই 99 রানেই আমরা 1, 2, 3টা উইকেট হারিয়েছি। রশিদ খানকে হ্যাট্রিক দেই নাই, ওইটাই আমাদের একমাত্র সান্ত্বনার জায়গা। নুরুল হাসান সোহান এক্স্যাক্টলি রিপিট করেছেন সেই তাওহিদ হৃদয়ের শট, সেই রশিদ খানকে স্লক সুইপ করতে গিয়ে তিনি সেই বোল্ডই হয়ে গিয়েছেন। এবং নেক্সট ডেলিভারিটাতে যখন ওই এলবিডব্লিউ হয়ে গেলেন তানজিম হাসান সাকিব, 99 রানে বাংলাদেশের ওই জায়গাটাতে 7ম উইকেট পড়ে গেল এবং নেক্সট ওভারে গিয়ে সেটা 8ম উইকেট আমাদের হয়ে যায়। 100 করার আগে ওই 99 রানে আমরা 3টা উইকেট হারাই। জাকের আলী অনেক, যিনি এই ম্যাচটাতে এক সাইড আগলে রেখেছিলেন, 43 বলে 18 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং তিনি ওই জায়গাটাতে গিয়ে যেই ক্যাচিং প্র্যাকটিসটা করালেন শর্ট কাভারে, ন্যাক্কারজনক। এইটা আসলে একেবারে শিশুতোষ ফিল্ডিং প্র্যাকটিসের একটা তিনি হচ্ছে কি মনে হয় যেন চেষ্টাটা করছিলেন। ফলে বাংলাদেশ ওই জায়গাটাতে গিয়ে 99 রানে যখন আমরা 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার উইকেট হারিয়ে ফেললাম,
99 রানেই না অল আউট হয়ে যায়, 100 আগে না অল আউট হয়ে যায়, ওই রকম একটা জায়গাও তৈরি হয়েছিল। যদিও আমরা 100 করার পরে নবম উইকেট হারাতে সক্ষম হয়েছি এবং 109 রান পর্যন্ত আমরা করতে পেরেছি। ভাই আফগানিস্তান এই ম্যাচটাতে আগে ব্যাটিং করে যে 190 রান তুলেছে, এই আবুধাবির স্টেডিয়ামটাতে প্রথমে ব্যাটিং করে এত কম রান কখনোই কোনো দল তোলেনি। আর এর জবাব দিতে নেমে আমরা যে মাত্র 109 রান করে অল আউট হয়ে গেলাম, 81 রানে হেরে গেলাম। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে ম্যাচে কখনোই এত কম রানে অল আউট হয়নি। যে 28.3 ওভার আমরা ব্যাটিং করেছি, এত কম ওভারও ওয়ানডে ম্যাচে আমরা ব্যাটিং করিনি। তাহলে আমাদের ওয়ানডে ক্রিকেট কোন ডিরেকশনে যাচ্ছে, কিরকম একটা জঘন্য অবস্থার মধ্যে আমরা রয়েছি। আমরা আফগানিস্তানের কাছে এই নিয়ে টানা 3টি ওয়ানডে সিরিজ হারলাম। 2023 সালে দেশের মাটিতে হেরেছি চিটাগাং এর সিরিজ, 2024 সালে গত বছর শারজায় হেরেছি, 2025 সালে এবার আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই আমরা সিরিজটা হেরে গেলাম। টোটাল আমরা ওয়ানডেতে টানা 4টা সিরিজ হারলাম সব দল মিলিয়ে। আফগানিস্তানের কাছে সিরিজ হারতে যেটা শুরু হয়েছে হলো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 3-0 আমরা সিরিজ হেরেছি। শ্রীলঙ্কাতে এই বছর আমরা সিরিজ হারলাম 2-1, তারপরে এখানে এক ম্যাচ হাতে রেখে 2-0 পিছিয়ে গিয়ে আমাদের সিরিজ হার নিশ্চিত হয়ে গেল। মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা 2 ম্যাচ খেলে 2টা হেরেছি, যেই কারণে আমি বললাম যে সর্বশেষ 11টা ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশ 10টা ম্যাচ হেরেছে। আমাদের এই দল, আমাদের এই দেশ, আমাদের এই ব্যাটসম্যানরা, আমাদের এই ব্যাটিং লাইন আপ, আপনি আমাকে বলেন 2027 বিশ্বকাপে কিভাবে কোয়ালিফাই করবে, কোন হিসাবে কোয়ালিফাই করবে, কোন হিসাবটাতে আমাদের বোলারদের সামনে গিয়ে তারা আসলে দাঁড়াবে। আমি জানি না ড্রেসিং রুমে, টিম হোটেলে, টিম মিটিংয়ে, প্র্যাকটিসের সময় আমাদের ব্যাটসম্যানরা বোলারদের কাছে যখন কথা বলেন তখন তাদের কাছে ক্ষমা চেয়ে নেন নাকি, যে বোলাররা ম্যাচের পর ম্যাচ এরকম এফোর্ট দিচ্ছেন কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ম্যাচের পর ম্যাচ দলটাকে এইভাবে ডুবিয়েই চলেছেন। এবং সেই কারণে আমার মনে হচ্ছে 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সরাসরি কোয়ালিফাই করার আশা দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। আদৌ আমরা 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি কিনা এই ব্যাটসম্যানদের নিয়ে, এই ব্যাটিং লাইন আপকে নিয়ে, সেই প্রশ্নটা ক্রমশ আরো জোরালো কি হচ্ছে না বলুন তো দেখি।